আরেকবার পেনাল্টি শুট আউট, আরেকবার বিশ্বকাপ বাছাই পর্বের প্লে অফ ফাইনাল, আরেকবার ইতালির বিট দেয়। এই গত তিনটা বিশ্বকাপ, মানে এই নিয়ে তিনটা বিশ্বকাপ, এটা নিয়ম হয়ে দাঁড়ালো যে এক সময় বিশ্ব ফুটবলের পরাশক্তি, শুধু পরাশক্তি তো না, আদি শক্তি। এবং এই কদিন আগে 2006 বিশ্বকাপেরও চ্যাম্পিয়ন ইতালি এভাবে টানা তিনটা বিশ্বকাপ মিস করবে? টানা তিনটা বিশ্বকাপে ইতালি বলে কোনো দল নাই। এই একটা প্রজন্ম জানবেই না তিনটা বিশ্বকাপ মানে কি। তিন চারে 12 বছর, 12 বছর মানে হচ্ছে 12 বছর ধরে যারা ফুটবল খেলা দেখা শুরু করছেন তারা জানেই না যে ইতালি নামে একটা দল ফুটবল বিশ্ব শাসন করছে কিছুকাল আগে। এই তিনটা বিশ্বকাপের কথা কেন বলতেছি, 2006 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পরে এই পাঁচটা বিশ্বকাপ ধরে তারা নকআউট পর্বেই যেতে পারে নাই কোনোদিন। তিনটা বিশ্বকাপে তো বিশ্বকাপেই যেতে পারে নাই। তার আগের দুটো, মানে চ্যাম্পিয়ন হওয়ার পরের দুটো বিশ্বকাপও তারা ফার্স্ট রাউন্ড থেকে বাদ পড়ছে। মানে টানা পাঁচটা বিশ্বকাপ ইতালির কোনো মানচিত্রে অবস্থানই নাই। কেন হলো এরকম? হ্যাঁ, অনেক ফুটবলীয় কারণ আছে, অনেক ফুটবলীয় কারণ আছে। সিরিয়ার অধঃপতন, ইতালির যে জেদি এবং একগুঁয়ে মনোভাব, তাদের স্ট্র্যাটেজি থেকে না বেরোনো, এবং খুব দুর্ভাগ্যজনকভাবে তাদের ডিসাইডার ফুটবলার তৈরি না হওয়া। এখনকার দলে আপনি যদি দেখেন দোনারুম্মা বাদে একদম টপ লেভেল খেলোয়াড় কেউ নাই। সবই ঠিক আছে, তাই বলে এর মাঝেও একটা ইউরো জেতা দল এই 2021 সালে ইউরো জিতছে না, বিশ্বকাপে খেলতে পারবে না। বিশ্বকাপে খেলতে পারবে না, এমন দুর্ভাগ্য কিভাবে হলো? আমি একটা সহজ হিসাব বুঝি। আপনি মানুষের আত্মা ভাঙছিলেন, সেই আত্মা ভাঙার যে পাপ, এইটা থেকে সহজে মুক্তি মেলে না। স্রষ্টা নিজেও এই পাপ থেকে কাউকে সহজে মুক্ত করেন না যতক্ষণ না পর্যন্ত ওই যার আত্মা ভাঙছিলেন সে এটা ক্ষমা না করে। এটা আমার পুরোপুরি ব্যক্তিগত ব্যাখ্যা যে ইতালি আসলে আত্মা নামের যে মহামন্দির, এই মন্দির ভাঙছে। এই মন্দির ভাঙার অভিশাপ তাদেরকে বহন করে নিয়ে বেড়াতে হচ্ছে। সেটা হচ্ছে জিনেদিন জিদান, সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলারদের একজন এবং ফুটবল দর্শনের একজন অসাধারণ দার্শনিক। তার আত্মা ভাঙছিল এই ইতালিয়ানরা 2006 বিশ্বকাপ জয়ের পথে, ওই ফাইনালে। সেই আত্মা ভাঙার পাপ বহন করে বেড়াচ্ছে ইতালি। এইটাকে আপনার কাছে অতি কথন মনে হতে পারে, অতি কল্পনা মনে হতে পারে, কিন্তু আমি আজকে এটা বলতে বাধ্য যে ওই জিদান অভিশাপ থেকে ইতালির মুক্তি নাই। জিদান রে যেভাবে তার বোন এবং মা তুলে মাত্তেরাজ্জি 2006 ফাইনালে গালি দিছিলেন, ওইটার ফলে জিদান যেভাবে বিশ্বকাপ মিস করছেন এবং বিশ্বকাপের পাশ থেকে, ট্রফির পাশ থেকে মাথা নিচু করে হেঁটে গেছেন, ওই দৃশ্য স্রষ্টা ভুলতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত জিদান নিজেই ওইটা ক্ষমা করতেছেন। আমি জানি না জিদানের ভেতরে রাগটা আছে কিনা। যদি থেকে থাকে তাহলে ইতালির এত সহজে মুক্তি নাই। আমি অন্তত বিশ্বাস করি মুক্তি নাই। এটা আপনাদের কাছে আবারও বলি অতিকথন মনে হতে পারে, কিন্তু আমি একটু বলি যে দেখেন ওই প্রজন্মটাই শেষ হয়ে গেছে। ইতালির ওই যে ভুবনজয়ী প্রজন্ম, ওই প্রজন্মটাকে এই কার্যত ফুটবল শেষ করে দিছে। এই জিনিসটা দিয়েই আপনি বুঝতে পারবেন যে জিদানের ওই ঘটনাটা ইতালির ফুটবলকে কিভাবে গ্রাস করে ফেলছে। সেই কথাটা একটু বলি আজকে। দেখেন আজকের এই যে যুক্তির দুনিয়ায়, মেশিন লার্নিং এর দুনিয়ায়, অতি যে যান্ত্রিক দুনিয়ায়, এই কথাগুলোকে অবশ্যই আপনাদের কাছে অতি কথন মনে হবে, অতি কল্পনা মনে হবে, কিন্তু আমি সবসময় বিশ্বাস করি যে মানুষের যে হৃদয়, এই হৃদয়কে আপনি যদি ভেঙে দেন, অন্যায়ভাবে এই হৃদয়ে যদি আঘাত করেন, এর শাস্তি অনেক বড়। এটা ছোটোখাটো দুই চারটা ক্রাইমের চেয়ে অনেক বড় শাস্তি পেতে হয়। আমি আমার জীবন দিয়েই এটা জানি। এমন না যে আমার হৃদয় কেউ ভাঙছে। আমি আসলে জানি যে মানুষকে কষ্ট দেওয়ার ফল কিভাবে জীবন দিয়ে ভোগ করতে হয়। আমি ইতালির জায়গায় নিজেকে একটু হলেও বুঝতে পারি যে মানুষের হৃদয়ে আঘাত করতে হয় না। এইটা করলে এটার ফল এত সহজে জীবন থেকে যায় না। এই জিনিসটা ইতালির ক্ষেত্রে ঘটছে। 2006 ফাইনালে কি হলো এবং ইতালির টিমটা কি ছিল একটু জাস্ট ভাবেন। 2006 বিশ্বকাপটা ফ্রান্সের জন্য প্রত্যাবর্তন ছিল। 1998 সালে তারা চ্যাম্পিয়ন। 2002 বিশ্বকাপে খুবই বিস্ময়করভাবে তারা ফার্স্ট রাউন্ড থেকে বাদ পড়ে গেল। এরপরে 2006 বিশ্বকাপটা হলো তাদের জন্য একটা রিডেমশনের বিশ্বকাপ। তারা আবার 1998 সালের বিশ্বকাপ জয়ী দলের কয়েকজন খেলোয়াড়কে, এই দেশম এখন ফ্রান্সের যিনি কোচ, এই জিদান, এদের পাঁচজনকে একসঙ্গে দলে ফিরানোর পরে সেই বুড়ো খেলোয়াড়গুলো কি ভেলকিটা দেখালো।
বিশেষত জিজ্জু। জিজ্জু জি এখনো আমার কেন যেন মনে হয় যে জিজ্জুরে মাঠে নামায় দিলে এখনো বোধহয় এই ২-৪ জন বর্তমান সময়ের সেরা খেলোয়াড় এমবাপ্পের চ্যালেঞ্জ করে বসবেন। সেই বয়সে নেমে বেশ কিছুকাল তো ইন্টারন্যাশনাল খেলতেছেন না, এবং তখন কিন্তু উনি ক্লাবেও অনেকেই মনে করতেছে ফুরায় গেছেন। জিজ্জুর ক্লাব ক্যারিয়ার কিন্তু খুব মারাত্মক, অনেকে মিলাইতে পারবেন না। জিজ্জুর ক্লাব ক্যারিয়ারে খুব ভয়ানক কোনো পারফরমেন্স ওই আইডেন্টিফাই করা যায় না, শুধু ম্যাজিকগুলো দেখা যায়। তো ফলে জিজু ওই সময় ২০০৬ বিশ্বকাপে ফিরে কিছু করবেন এটা অনেকেই বিশ্বাস করে নাই। করছিলেন, আমরা সবাই বন্ধু যে কয়জন একসঙ্গে ফিরছিলেন, ফিরে সেই রকম একটা পারফরমেন্স দিছিলেন। এবং জিজ্জু তো যে ম্যাজিকটা করলেন, ফাইনালেও যে গোলটা করলো, আরে ভাই রে ভাই, ইট ওয়াজ পিওর ম্যাজিক, ইট ওয়াজ পিওর ম্যাজিক। কোয়ার্টার ফাইনালের আগ পর্যন্ত জিনেদিন জিদান ওয়াজ নট আপ টু দ্য মার্ক, এরপর থেকে ম্যাজিক 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 করে ফাইনালে নিয়ে আসলেন, ফাইনালে লিড এনে দিলেন দলকে। এবং যতক্ষণ মাঠে ছিলেন মনে হচ্ছিল যে একা জিদান, তুরাম দেশম সবাই তো আসেননি, একা জিদানের পাশে ইতালি কেউ না। ইতালির দলটার দিকে আপনি যদি দেখেন, সামনে ইনজাগি থেকে শুরু করে পেছনে বুফন, মাঝখানে পিরলো, ক্যানাভারো। ক্যানাভারো তো ডিফেন্ডার হিসেবে ওইবার ব্যালন ডিওর জিতলেন। কি স্টারডাস্টেড টিম! ওই টিম ম্লান হয়ে গেল একা জিদানের কাছে। জিদানটা থামানো যাচ্ছে না, কোনোভাবেই থামানো যাচ্ছে না। বুড়ো জিদান বিশ্বকাপ পকেটে পুরে ফেলছে ততক্ষণে। ২০০৬ অলিম্পিক স্টেডিয়ামে বোধহয় খেলা হচ্ছিল। মাই গুডনেস, সেই কি খেলা! জিদান একা, পুরো ফ্রান্স টিমই দুর্দান্ত খেলতেছিল। দ্বিতীয় বিশ্বকাপটা দেখা যাচ্ছে, ৩ বিশ্বকাপের মধ্যে দ্বিতীয় ট্রফি দেখা যাচ্ছে। সে অবস্থায় হঠাৎ করে আমরা টিভি পর্দায় দেখলাম জিদান মাতেরাজিরে ফিরে তাকায় একটা ভয়ানক ঢুস দিলেন, মাতেরাজি পড়ে গেল, জিদান লাল কার্ড দেখলেন, জিদান মাথাটা নিচু করে ট্রফির পাশ থেকে হেঁটে যাচ্ছেন। আমি তখন পত্রিকায় চাকরি করি এবং ওটা ছিল আমার প্রথম বিশ্বকাপ সাংবাদিক হিসাবে। সাংবাদিক হিসাবে ডেস্কে বসে কাজ করতে থাকা প্রথম বিশ্বকাপ। আমি নিতে পারতেছিলাম না। পত্রিকায় কাজ করার একটা সুবিধা এবং অসুবিধা হচ্ছে যে সব কিছু দ্রুত আসে তো। আমাদের সামনে কম্পিউটার, আমার তো কোনো কম্পিউটার না, আমার পাশেই সিনিয়র একজনের কম্পিউটার। এএপির ছবি আসতেছে, এখন যেটা গেটে ইমেজ, তো পরে তখন এএপি গেটে ইমেজ আলাদা ছিল। এএপির ছবি আসতেছে একটার পরে একটা, টিভিতে তো দেখতেছি, কিন্তু এএপির একটা ছবি আসলো, ওই জিদান হেঁটে যাচ্ছেন, ট্রফিটা জল করতেছে, জিদান একটু মাথাটা নিচু করা। আমি না কোনোভাবেই এই দৃশ্যটা নিতে পারলাম না, কোনোভাবেই না। আমি পরে ওই বাকিটুকু সময় আর কাজ করি নাই, আমি কাজ ছেড়ে উঠে গেছিলাম। এই দৃশ্য কিভাবে সহ্য করে! কিন্তু তখন তো আমরা কিছু জানি না, তখন তো সবার ক্ষোভ, জিদান এটা কিভাবে করলো! জিদানের মতো ভদ্রলোক, হ্যাঁ জিদানের মাঠে টেম্পার লুজ করার ঘটনা আগেও একটা দুটো আছে, কিন্তু এবার বিশ্বকাপ ফাইনালে আর কয়েকটা মিনিটের ব্যবধান, কয়েকটা মিনিট পরেই আপনি ট্রফি দেখতে পাচ্ছেন। আপনি সর্বকালের সেরাদের তালিকায় নিজের নামটা একেবারে টাইটানিয়াম দিয়ে, প্লাটিনাম দিয়ে লিখে ফেলতেছেন, সে সময় আপনি ঢুস মারলেন। সবাই জিদানের উপরে ক্ষুব্ধ, আমরাও তাই, জিদান ভক্তরাও তাই। কিন্তু খানিক পরেই জানতে পারলাম যে মাতেরাজি খুব অশ্লীল কিছু একটা বলছিলেন জিদানরে, যেটা আসলে যুক্তিসঙ্গত, এছাড়া আর কোনো ব্যাখ্যা তো দাঁড় করানো যায় না। পরে মাতেরাজি সেটা তার বইতে লিখছে যে যখন সে জিদানের জার্সি ধরে পেছন থেকে টান দিছে, তারা এটা টিম হিসাবে পরিকল্পনা করছিল যে জিদানকে খেপাতে হবে। জিদানকে খেপালে, শান্ত মানুষ তো, জিদানকে খেপালে ইকোসিস্টেমটা ভেঙে পড়বে ফ্রান্সের, যদি একটা চান্স আসে। জিদানকে খেপানোর উপায় কি? মাতেরাজি এটা নামটা ডিসক্লোজ করেন নাই, কোনো একটা টিমমেট তাকে বুদ্ধি দিচ্ছে পরিবার নিয়ে গালি দিতে হবে। পরিবার নিয়ে গালি দিলে জিদান সহ্য করতে পারে না, জিদান টেম্পার লুজ করে ফেলে। এর আগেও যে কয়বার জিদান মাঠে টেম্পার লুজ করছেন, সব কয়বারই পরিবার নিয়ে গালি দেওয়াতে। ওনার কাছে পরিবার খুব সিরিয়াস, এবং ওই সময়টায় জিদানের মা হসপিটালে, জিদানের বোন একটা পারিবারিক ক্রাইসিসে ভুগতেছেন। তো যখন জার্সিটা ধরে মাতারাজি টান দিছে, জিদান হেসে দিয়ে পেছন দিকে ফিরে একটু বিরক্তি নিয়েই বলছেন, তোমার যদি জার্সিটা এতই পছন্দ হয়, মাতারাজির জুনিয়র তো জিদানের চেয়ে, ম্যাচের শেষ পর্যন্ত ওয়েট করো, আমি তোমাকে জার্সি দিয়ে দেবো। তখন মাতেরাজি কথাটা বলছেন, যে বলছেন বলাটা ঘেন্না লাগে, বলছে যে তুমি জার্সি না দিয়ে বরং রাতে তোমার ওই শব্দটা বলবো, বেশ্যা বোনকে আমার হোটেল রুমে পাঠায় দিও। এক তো জিদান একটা মুসলিম ফ্যামিলির ছেলে, আলজেরিয়ান মুসলিম ফ্যামিলির ছেলে, পরিবার ব্যাপারটা তার কাছে ভয়ানক গুরুত্বপূর্ণ। মা অসুস্থ হাসপাতালে, বোন একটা পারিবারিক ক্রাইসিসে ভুগতেছে, সেই বোনকে নিয়ে এরকম একটা কথা বলেন। আপনার হাতে বন্দুক থাকলে আপনি গুলি করতেন না? যদি না করেন তাহলে বুঝতে হবে যে আপনি মানুষ না।
আমি মনে করি জিদান কমই করছেন। জিদানের জায়গায় মানে অন্য কেউ হলে হয়তো গুলিও করে দিতে পারতো। জিদান কমই করছেন, যে হাতে মারেন নাই, শুধু ঢুস দিয়ে শান্ত হয়েছেন। জিদান ঢুস দিয়েছেন, লাল কার্ড দেখছেন, বের হয়ে গেছেন। জিদান এ নিয়ে আর কখনো জীবনে জিজু খুব একটা কথা বলতে চান নাই। শুধু একটা কথাই বলছেন সারা জীবন, যে এটা নিয়ে আমার কোনো অনুতাপ নাই। এই রকম কথা আমাকে উনি তো আর বলেন না কখনো। মাতেরাজ্জি কথাটা বলে দিছে। উনি বলেন না যে কি বলছিল মাতেরাজ্জি, উনি বলছিলেন যে ওই যে কথাটা বলছিল ওই কথাটা যদি আবার কেউ বলে আমি এর চেয়ে ভয়ানক কিছু করব, এবং তাই করা উচিত। জিদান, এখন আমি পেছন ফিরে বলি মাতেরাজ্জির ওই কথাটা জানার পরে, যে জিদান যদি ওরকম 10টা বিশ্বকাপের পাশ থেকেও হেঁটে যান, তাও জিদান আমার কাছে মহানায়ক হয়ে থাকবেন। হ্যাঁ, আপনার কাছে মনে হইতে পারে যে এই লাল কার্ড দেখায় মাঠ ছাড়া এই বিশ্বকাপ ট্রফি ছেড়ে উঠে যাওয়া, এটা বোধহয় জিদানের বিরাট লোকসান হয়ে গেছে। জিদান অনেক কিছু হারাইছেন, তাই কি? আসলে কি জিদান হারাইছেন, নাকি মাত্তেরাজ্জি হারাইছে, ইতালিয়ানরা হারাইছে? প্ল্যান করে একটা সর্বকালের সেরা ফুটবলার, একটা ভদ্রলোক, তার পরিবার নিয়ে আপনি আক্রমণ করছেন, তার আত্মা ভেঙে দিচ্ছেন, তার প্রাপ্য বিশ্বকাপ ট্রফি কেড়ে রাখছেন, তার মাঠ থেকে অপমান করে উঠায় দিচ্ছেন। এইটা কি আপনার জয় হয়েছে না পরাজয় হয়েছে? দৃশ্য তো আপনার মনে হয়েছে আপনি ট্রফি জিতছেন, আপনার ক্যানাভারো এবার জিতছে, ব্যালন ডিওর জিতছে, একজন ডিফেন্ডার হিসাবে ব্যালন ডিওর জিতছে। আপনারা পরের 1-2 বছর তো খেলোয়াড় হিসাবে অনেকে অনেক সফলতা পাইছেন না? স্রষ্টা বাকিটা বুঝে নিছে, ওই যে 2006 জেনারেশন। আমি টিম ব্যর্থতার কথা পরে বলি, আপনি ওই 2006 জেনারেশনের দিকে তাকান, যাদের নাম একটু আগেই বলছি, যে ওই যে সবার আগে ইনজাগি আর সবার পেছনে বুফন, মাঝখানে যে লিজেন্ডারি ক্যারেক্টারগুলো, পিরলো, ক্যানাভারো, এই যে যারা, বা এই যে গাত্তুসো এখনকার টিমের কোচ, যার হাত ধরে আবার ইতালি ব্যর্থ হলো, তাদের জীবনটা কি হয়েছে? কেউ জীবনে কোনো সফলতা পাইছে? সফলতা মানে এরপরে তারা তো লিগ জিতছে, চ্যাম্পিয়ন্স লিগও জিতছে, এর ভিতরে কে জানো, কিচ্ছু যায় আসে না। কিন্তু জীবনটা কি? জীবনটা হচ্ছে যে আপনার ওই সময় তো সবার ক্যারিয়ারের অলমোস্ট শেষ, জিদানরাও শেষ, বুফনরাও শেষ। বুফন এরপরে একটা ইউরো ফাইনালে তুলছেন দলকে, কিন্তু যখন অবসর নিচ্ছেন তারপরে কি লিগাসি রেখে গেছেন তারা? কি লিগাসি রাখতে পারছেন? প্রত্যেকটা জায়গায় ব্যর্থ হয়েছে। এই লোকগুলোর জীবন ব্যর্থতায় ভরে গেছে, মাথা নিচু করে ছাড়া উঁচু করে একটা দিন আর হারতে পারে নাই। এই লোকগুলো যে জায়গায় গেছে, কোচিংয়ে গেছে, মেন্টরশিপে গেছে, কোনো দলের চাকরি নিছে, মাথা নিচু করে চলতে হয়েছে। গাত্তুসো বলেন, পিরলো বলেন, এই বুফন বলেন, বুফন তো এখন এই গাত্তুসোর সঙ্গেই এই টিমে ছিলেন, মাথা নিচু করে আজকে পৃথিবীতে ঘুরতে হচ্ছে। কারণ কি? একদিকে তাদের জাতীয় দলের এই ভয়াবহ পতন, আর একদিকে ব্যক্তিগত পর্যায়ে যে যেখানে জয়েন করছে, যে ক্লাবে, যে ন্যাশনাল টিমে জয়েন করছে, প্রত্যেকে ব্যর্থ। মাত্তেরাজ্জির জীবনটা তো তছনছ হয়ে গেছে, সোর্সটা তছনছ করে দিছে। আর ইতালি দল হিসাবে পরিকল্পনা করে জিদানকে ওই যে তার হৃদয়টা ভাঙছিল, তার পরিণামটা কি হচ্ছে দেখেন। তারা দল মানে ফুটবলে কি এত খারাপ করতেছে? তাহলে এর মধ্যে ইউরো জেতে কি করে, এর মধ্যে ইউরো ফাইনাল খেলে ফেলে কি করে? এটা তো নিশ্চয়ই খুব আজগুবি মনে হবে আপনার কাছে। একটা দল ইউরো জিততেছে, বিশ্বকাপ কোয়ালিফাই করতে পারতেছে না, বিশ্বকাপের ফার্স্ট রাউন্ড পার হতে পারতেছে না, এটাকে কি আপনার অলৌকিক মনে হয় না? অবশ্যই এটা অলৌকিকতা, অবশ্যই এটা ওপর থেকে ঠিক করে দেওয়া। যে জিনেদিন জিদানের মতো মানুষের তুমি হৃদয় ভাঙছো, তার কাছ থেকে ট্রফি কেড়ে রাখছো, তাকে সমস্ত বিশ্বের কয়েকশো কোটি মানুষের সামনে অপমান করছো, তার বোনকে নিয়ে এই অশ্লীল কথা বলছো, এটার ফল তো তোমাদের জাতি হিসাবে পেতেই হবে। 5টা বিশ্বকাপ 4-5-20 বছর ধরে, সেই 2006 চ্যাম্পিয়ন হয়েছে, তারপর থেকে আজকে পর্যন্ত বিশ্বকাপ নামেই এই জাতিটার জন্য একটা ভয়াবহ আতঙ্ক হয়ে রয়েছে। আপনি দেখেন, এরপরে 2টো বিশ্বকাপে তারা ফার্স্ট রাউন্ড থেকে বাদ পড়ছে, একবার নিউজিল্যান্ডের চেয়েও কম পয়েন্ট, নিউজিল্যান্ডের চেয়েও নিচে থেকে বিশ্বকাপ থেকে বাদ পড়ছে, নকআউট পর্বের আর কোনোদিন দেখাই পায় নাই। 2টো বিশ্বকাপ তো নকআউট পর্বের আগে বাদ পড়ছে, এরপরে আর বিশ্বকাপের কোনো দেখা নাই। এবং শেষ মুহূর্তে এসে প্রতিবার ডাইং মোমেন্টে আসা মেসিডোনিয়া, অমুক তমুক এদের বিপক্ষে হেরে, পেনাল্টিতে হেরে বাদ পড়তেছে। এইসব দৃশ্য, এগুলো কোথাও না কোথাও সেট হয়। এগুলো আপনি ষড়যন্ত্র করে করতে পারবেন না, এগুলো একমাত্র ওই লোকটার হাতে। আর যদি অন্তর থেকে যে লোকটা এবং যে দেশটাই সাফার করছে তারা ক্ষমা করে। আজকে দেখেন, আপনি প্রকৃতির বিচারটা দেখেন, স্রষ্টার বিচারটা দেখেন। ওই ফ্রান্স ন্যাশনাল টিমটার দিকে তাকান, ওই ফ্রান্স ন্যাশনাল টিমটা এরপরে বিপদে পড়লো 2010 বিশ্বকাপে, তারাও গুরুতর বিপদে পড়লো, খেলোয়াড় বিদ্রোহ হলো, অমুক হলো তমুক হলো, সেখান থেকে কিভাবে করে দাঁড়ালো?
দিদিয়ের দেশমের হাত ধরে। দিদিয়ের দেশমকে ওই জিদানের ক্যাপ্টেন, ওই জিদানের ওই টিমের না ক্যাপ্টেন ছিলেন না, ওই টিমের জিদানের সবচেয়ে প্রিয় বন্ধুদের একজন, সেই দেশমের হাত ধরে দেশম সর্বকালের সেরা কোচদের একজন হয়ে উঠলেন। টানা দুটো বিশ্বকাপ ফাইনালে তুললেন দলকে, ম্যাজিক ম্যাজিক অ্যান্ড ম্যাজিক করলেন, একটা ট্রফি জিতালেন আর্জেন্টিনার বিপক্ষে অলৌকিক এক ফাইনালে, ফ্র্যাকশনাল ব্যবধানে ট্রফি হারাইলেন। অ্যাকচুয়ালি তো ফাইনালে হারে নাই তার টিম, টাই বেকারে হারাটাকে তো হারা বলে না। সেই যেসব ম্যাজিক দেখাচ্ছেন, অরি অরি এজ লেভেলে কোচ হিসাবে ফাটায় দিচ্ছেন। এখন আন্ডার 21 সম্ভবত ফ্রান্স টিমের কোচ। জিদান সর্বকালের সেরা কোচদের তালিকায় নাম লেখায় ফেলছেন, টানা 3টা ইউসিএল জিতাইছেন রিয়াল মাদ্রিদকে। এখন শোনা যাচ্ছে যে দেশম নাকি এবার বিশ্বকাপের পরে দায়িত্ব ছেড়ে দেবেন, জিদান নাকি ন্যাশনাল টিমের কোচ হিসাবে ফিরে আসবেন। থুরাম থুরাম তার 2টি সন্তানকে ইন্টারন্যাশনাল লেভেলে পাঠাচ্ছেন, একটা তো এখন ন্যাশনাল টিমে খেলতেছে, বাকিরা প্রত্যেকে ভাই ওই টিমের প্রত্যেকে জাতির জন্য অবদান রেখে যাচ্ছে। ক্লদ ম্যাকলেলের কথা গত পরশুদিন কোথায় পড়তেছিলাম, এখন স্কাউট হিসাবে নাকি ফ্রান্সের বেস্ট স্কাউট, তরুণ প্রতিবাদের খুঁজে আনতেছেন। এই ফ্রান্স টিমে তার খুঁজে আনা একাধিক ছেলে খেলতেছে, এটা আমি জানতাম না। ক্লদ ম্যাকলেলের নিয়ে আরেকটু পরে আরেকটা স্টোরি করব। মানে ওই টিমটা রোল ম্যাকলেলে থেকে শুরু করে ওই টিমটা সবাই কি সুন্দর জীবনটা পাইলেন। মানে ওই একটা ট্রফির বিনিময়ে, ওই ট্রফিটা তাদের কাছ থেকে ছিনতাই করা হলো, এটার বিনিময়ে তাদের প্রত্যেককে স্রষ্টা সাফল্য দিচ্ছেন। টিম হিসাবে কি দিচ্ছেন? 2টা বিশ্বকাপ ফাইনাল দিচ্ছেন, 2টা এমবাপ্পের মতো খেলোয়াড় দিচ্ছেন, জিরুর মতো খেলোয়াড় দিচ্ছেন, কী সব খেলোয়াড়। ওই ছেলেটা ওই যে নাম ভুলে গেলাম, পিএসজির ওই যে কদিন আগে ব্যালন ডিওর জিতলো, ও মাই গুডনেস, কি অসাধারণ সব ছেলেরা উঠে আসতেছে, এবং বেশিরভাগ কৃষ্ণাঙ্গ খেলোয়াড়। আমি শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ আলাদা করতেছি না, কিন্তু এই যে কৃষ্ণাঙ্গ খেলোয়াড় এরা বলে দেয় যে আমরা থুরাম জিদান এদের উত্তরসূরি। আমরা সত্যি সত্যি ওই দিন আমাদেরকে, যে ওইখানে তো বর্ণবাদীও ছিল, সংশ্লিষ্ট ছিল। ইতালিয়ানরা চিরকালের বর্ণবাদী, ওরা হচ্ছে ফরাসিরা যেহেতু আসলে জাতি হিসাবে সাদা, কিন্তু ফরাসি ফুটবল তো কালোদের খেলা, তো সেই জায়গায়ও আঘাত করছে ওরা। তো সেখানে আজকে দেখেন ফ্রান্সের কালোরা আজকে বিশ্বজুড়ে কিভাবে পতাকা উড়াচ্ছেন, এবং তাদের নেতা আবার হচ্ছেন একজন সাদা মানুষ, এই দেশম। মানে এই যে অসাধারণ একটা স্বপ্নের সময় তাদের ঢুকায় দিছে। কিন্তু জিদানদের মনে, জিদান বলেন, দেশম বলেন, থুরাম বলেন, ওই দাগটা যায় নাই। এটা জিদানের একার ক্ষোভ না। জিদানের মানুষ হিসাবে দূর থেকে যতটুকু বুঝি, জিদান হয়তো মন থেকে ক্ষমা করেও দিতে পারেন, আমি জানি না। কিন্তু এই ক্ষমাটা জিদানের একার করলে হবে না, পুরো ফরাসিদের ক্ষমা চাইতে হবে। দেখেন, এই জাতীয় অভিশাপের স্থান ফুটবলে নাই এটা আপনি বলতে পারবেন না। ওই যে বেলা গুটমান পর্তুগিজ দল বেনফিকারে অভিশাপ দিছিলেন যে আমার সঙ্গে তোমরা অবিচার করলা, আমার হৃদয় ভাঙলা, তোমরা আর আগামী 100 বছরের মধ্যে ইউরোপিয়ান কোনো ট্রফি জিততে পারবে না। এরপরে 5টা ইউরোপিয়ান ট্রফির ফাইনালে উঠছে, তারা জিততে পারে নাই। ও মানুষের হৃদয় ভাঙার অভিশাপ কোথাও না কোথাও থাকে। এখন গুটম্যানের অভিশাপ ঘোচানোর জন্য, গুটম্যানের কাছে ক্ষমা চাওয়ার জন্য ইউসুফিও পর্যন্ত তার কবরে গিয়ে ক্ষমা চাইছেন। গাতুসোরে বলে কি, গাতুসো তো দেখলেন চোখের সামনে যে কি হইল। গাতুসো বরং এক কাজ করেন, মাতেরাজ্জির কাছে যান, ক্যানাভারোরে ফোন দেন, ইনজাগিরে ফোন দেন, পির্লোরে ফোন দেন, বিফনরে ফোন দেন, সবাই মিলে দল বেঁধে যেয়ে হাত জোর করে জিদান সহ ওই পুরো ফরাসি টিমের কাছে ক্ষমা চান, পুরো ফ্রান্সের কাছে ক্ষমা চান, ফ্রান্সের সবার কাছে ক্ষমা চান, যে তোমরা যারা ফ্রান্সের অভিবাসী, তোমরা যারা ফরাসি, সবার কাছে আমরা ক্ষমা চাই, আমরা তোমাদের হৃদয় ভাঙছিলাম, সেটা শাস্তির স্রষ্টা আমাদেরকে এই 20 বছর ধরে দিয়ে যাচ্ছে। এটা থেকে মুক্তি নাই যদি তোমরা ক্ষমা না করো। কোনো ফুটবলীয় তত্ত্ব আমাদের মুক্তি দিতে পারবে না, কোনো ডোনারুম্মা বা কিচ্ছু মুক্তি দিতে পারবে না। একমাত্র উপায় আত্মা থেকে ক্ষমা চাওয়া, এই আত্মার কাছ থেকে ক্ষমা পাওয়া, সেটা ছাড়া আর কোনো মুক্তি দেখি না আমি। আপনাদের কাছে খুব হাইপোথেটিক্যাল মনে হবে, খুব অতি কল্পনা মনে হবে যে দাদা অসুস্থ হওয়ার পরে বোধহয় এই জগতে ঢুকে গেছে, কিন্তু এটা আমার কাছে রিয়েলিটি মনে হচ্ছে। একমাত্র জিদান এবং ফরাসিরা পারে ইতালিকে এই জায়গা থেকে মুক্ত করতে। সবাই ভালো থাকবেন, ইতালির জন্য তারপরে শুভকামনা থাকলো যেন তারা এই অভিশাপ থেকে মুক্ত হয়। ফুটবলের জন্য সেটা দরকার। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভেচ্ছা।